স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের নানা প্রকার সম্পদ নিয়ে আলোচনা করে থাকি। এর মধ্যে কৃষি, বনজ, মৎস্য, শিল্প ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা হলেও বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। বাংলাদেশের মানব সম্পদের এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের খেলাধুলা নিয়ে এবং বিশ্বের বুকে যারা বাংলাদেশকে বিভিন্ন সময় তুলে ধরেছেন, বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন তাদেরকে নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব নুরুদ্দিন হোসাইন, যিনি জাতীয় চ্যাম্পিয়ন এবং একজন তাইকোয়ান্দো খেলোয়াড় এবং একই সঙ্গে অ্যাডহক কমিটির মেম্বার বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশন। একই সঙ্গে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাইকোয়ান্দোর কোচ হিসেবে কাজ করছেন। আপনাকে স্বাগতম আজকের আয়োজনে। আপনি যদি একটু শুরু থেকে বলতেন যে আপনার জার্নিটা, কোথায় জন্ম, কোথায় বেড়ে ওঠা, এরপরে তাইকোয়ান্দোতে কিভাবে আসলেন? তাইকোয়ান্দো শুরু হয় আসলে আমার বাবার হাত ধরে। তো আমি যখন স্কুলে ভর্তি হই নাই, তো তখন আমার বাবা আসলে একটা শরীরচর্চা প্লাস হচ্ছে একটা আত্মরক্ষামূলক মার্শাল আর্ট শেখার উদ্দেশ্যে আমাকে আসলে জাতীয় ক্রীড়া পরিষদে ভর্তি করে দেয়। তো তখন আমার বয়স 4 বছর। তো অ্যারাউন্ড আমার এখন কারেন্ট বয়স হচ্ছে 28 বছর। তো 24 বছর ধরে আমি এই খেলাটির সাথে যুক্ত আছি। প্রথমে শিখেছি, তারপরে আস্তে আস্তে নিজেকে তৈরি করে ন্যাশনাল লেভেলে খেলেছি। তারপর আস্তে আস্তে এখন হয়তোবা আমি আস্তে আস্তে কোচিং লেভেলে চলে আসছি। তো এটা একটা বিশাল জার্নি। তো এর মধ্যে তাইকোয়ান্দোর ব্যাপারে আমি মোটামুটি সব কিছুই জার্নিগুলোতে দেখেছি, সব সরকারের সময় কিভাবে ছিল, কী হয়েছে, অনেক প্রোজ অ্যান্ড কনস আছে। তারপরে আমি হচ্ছে ন্যাশনাল লেভেলে প্রায় 14 বারের চ্যাম্পিয়ন। তারপর আমি হচ্ছে ইন্টারন্যাশনাল কোচিং কোর্স করেছি, মাস্টার্স কোর্স করেছি এবং হচ্ছে ব্ল্যাক বেল্ট একটা 5 ড্যান অ্যাথলেট। তার পাশাপাশি আমি হচ্ছে এক্সামিনার কোর্সও করেছি এবং বাংলাদেশের পরীক্ষা নিতে পারে হচ্ছে মোট 5 জন, তার মধ্যে আমি একজন। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে পড়ালেখা এবং খেলাধুলা দুইটার মধ্যে ব্যালেন্সটা কিভাবে করেছেন, বা এটা তো আসলে বাংলাদেশে অনেকেই একটু টাফ মনে করে। যে এটা আসলে একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। যদিও আমি অনেক সময় এমন হয়েছে পরীক্ষার মাঝখানে আমার খেলাধুলাও চালিয়ে যেতে হয়েছে এবং পরীক্ষার সময় আমার ট্রেনিংও করতে হয়েছে। পরীক্ষা দিয়ে এসে ট্রেনিং করছি, আবার ট্রেনিংয়ের সময় ছুটি নিয়ে স্যারদেরকে বলেছে, স্যার আমার কালকে পরীক্ষা আছে। তো ওনারা আমাকে কনসিডার করেছে। ওইভাবে আমার অনেক স্ট্রাগল করে আসলে জিনিসটা ম্যানেজ করতে হয়েছে। এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি সাপোর্ট বা এগুলো আসলে কতটা পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলির ফুল সাপোর্টটা পেয়েছি। ফ্যামিলি আমাকে কখনোই কোনো কিছুতে প্রেশারাইজ করে নাই। তারা বলেছে তুমি তোমার মতো করো, যতটুকু যেভাবে করতে পারো। তারা সবসময় সেই সাপোর্টটা দিয়েছে দেখে আসলে আমি এতটুকু করতে পেরেছি এবং এই পর্যায়ে আসতে পেরেছি। বাংলাদেশে তো আরো স্পোর্টস ফর্ম আছে, তাইকোয়ান্দো কেন চুজ করলেন? যেটা বলা হচ্ছে যে আমার বাবা আসলে আমাকে ভর্তি করে দিয়েছে। তারপর আমি এটা করতে করতে আমার যে ছোটকালের ভালোবাসা তৈরি হয়ে গেছে এটার ভিতরে। মোট কথা বলতে গেলে আমি এটার ভিতর জন্ম নিয়েছি। সো আমি এটা ছাড়া আসলে আর কিছু বুঝি না। আমার মাথায় এটাই চলে, আমার ডিএনএ এর মধ্যে মনে করেন তাইকোয়ান্দো আছে। এই ক্ষেত্রে আসলে তাইকোয়ান্দো যদি বলি যে বাংলাদেশে তো এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে লোকজন জানছে, জনপ্রিয় হচ্ছে। আপনি যখন ছিলেন তখন তো আসলে অতটা জনপ্রিয় ছিল না, বা বেশিরভাগ লোকজন খেলতো না। তো এইটাকে আস্তে আস্তে জনপ্রিয় করার জন্য আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন, যেহেতু আপনি এত বছর ধরে আছেন? জি, আমি এখন কারেন্টলি অ্যাডহক কমিটি মেম্বার হিসেবে আছি। কিন্তু অ্যাডহক কমিটি মেম্বার হিসেবে থাকার পরেও আমি ভেবেছিলাম আসলে আমি অনেক কাজ করতে পারবো। বাংলাদেশের এই যে অনেক সমস্যা আছে, যখন আমি তাইকোয়ান্দো শুরু করি তখন তাইকোয়ান্দো কেউ চিনতো না। ইভেন এখনও অনেক মানুষকে আমি তাইকোয়ান্দো ওয়ার্ডটা বললে তারা 2 বার চিন্তা করে এবং আমার তাকে বলতে হয় মার্শাল আর্ট। মার্শাল আর্ট বললে তারা চিন্তা, ও তাইকোয়ান্দো একটা মার্শাল আর্ট এবং দক্ষিণ কোরিয়ান মার্শাল আর্ট। কিন্তু সেখান থেকে আমি চেয়েছিলাম যে এটা আরও পপুলার করার জন্য, আরও কাজ করার জন্য। কিন্তু অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়ও অ্যাডহক কমিটিতে আমি সেই কাজটা করতে পারি নাই। অ্যাডহক কমিটিতে অনেক রকমের সমস্যা ছিল। অ্যাডহক কমিটির যে 4 জন 5 জন কমিটি সুপারিয়ার আছে, তারা মিলে একটা কমিটি করে আমাদের কোনো মেম্বারদেরকে কোনো কাজ করতে দেয়নি আলটিমেটলি। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে বাংলাদেশে আসলে তাইকোয়ান্দো শুরু হলো কবে থেকে, মানে অফিসিয়ালি বাংলাদেশের যাত্রা শুরু কবে থেকে, এবং এর মাঝখানে কোনো মেজর চ্যালেঞ্জেস ফেস করেছেন কিনা, বা বর্তমানে কতগুলো জায়গায় আসলে বাংলাদেশে তাইকোয়ান্দো শেখানো হয় বা অবস্থা কি? বাংলাদেশে তাইকোয়ান্দো শুরু হয় 1997 সাল থেকে। 1999 সালে হচ্ছে প্রথম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। তারপরে 99 বলতে 2000 সাল। তারপরে হচ্ছে ওখান থেকে আস্তে আস্তে তাইকোয়ান্দোর প্রথম অংশগ্রহণ। এরপরে তাইকোয়ান্দো আস্তে আস্তে, আমাদের তখন ছিল জেনারেল সেক্রেটারি ছিল মাহমুদুল ইসলাম রানা স্যার, এবং সে আসলে এটার ফাউন্ডার সেক্রেটারি, সে এটা জন্ম দিয়েছে এবং সে এটার অনেক নিজের ফ্যামিলির থেকেও ভালোবেসে এটা তৈরি করেছে। এবং ওখান থেকে আস্তে আস্তে আমরা 2010 সালে হচ্ছে প্রথম স্বর্ণপদক, 2006 সালে প্রথম স্বর্ণপদক পাই পাকিস্তানে। মিজানুর রহমান, উনি হচ্ছে বর্তমান আর্মির কোচ। এবং তারপরে আমাদের আরও 2টা স্বর্ণপদক আসে বাংলাদেশে 2011 সালে।
যেটা হচ্ছে শাম্মী আক্তার এবং রুমি। ওনারা দুইজন হচ্ছে বাংলাদেশের 2টা স্বর্ণপদক আনে এবং লাস্ট স্বর্ণপদকটা আসে 2019 সালে, যেখানে আমিও খেলেছি, সাউথ এশিয়ান গেমসের ক্যাম্প করেছি। আমার সাথে থাকা দীপু চাকমা, উনি হচ্ছে 4র্থ স্বর্ণপদকটা আনে এবং বাংলাদেশের সর্বোচ্চ অর্জন হচ্ছে এই 4টা গোল্ড মেডেল। আমি ওই খেলাতে একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে তাইকোয়ান্দোটা গ্রো করে, কারণ এই দীপু চাকমার হাত ধরে আসলে মেইনলি তাইকোয়ান্দোর জোয়ারটা শুরু হয় 2019 সালের পর থেকে। 2020-এ একটা করোনা মহামারী যায়। 20 সালের এই মহামারীতে আসলে সবাই ঘরে বসে থেকে একটা ফিল করে যে না, আমরা বাসায় বসে আছি, কাজ করতে পারছি না, শরীর চর্চা করতে পারছি না। তো অনলাইনে আমরা এটাকে স্টার্ট করার চেষ্টা করি, আমরা গ্রো করি যে অনলাইনে কীভাবে তাইকোয়ান্দোটাকে ডেভেলপ করা যায়, এই মার্শাল আর্টটা ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করা। তখন আমরা এটাকে অনলাইনে নিয়ে আসি, অনলাইন করা হয় এবং অনলাইনে টুর্নামেন্ট হয়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়। তখন মানুষজন এটাকে আরও বেশি মানে চিনে জানে এবং এই খেলার প্রতি অনেক উদ্বুদ্ধ হয় এবং সেই থেকেই তাইকোয়ান্দোর মানে বিশাল একটা জোয়ার চলতেছে এখন বাংলাদেশে। তো বিভিন্ন স্কুল কলেজগুলোতে তো আমরা দেখছি যে তাইকোয়ান্দো শেখানো হচ্ছে বা ট্রেন আপ করানো হচ্ছে, তো এখানে আসলে আপনারা কতটুকু রোল প্লে করছেন বা কি করছেন? ম্যাক্সিমাম স্কুলগুলাই হচ্ছে যেগুলো ডিফেন্সের স্কুল, সেগুলো তারাই আসলে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। ডিফেন্স বাদ দিয়ে যেসব স্কুলগুলো আছে তারা আসলে এটাকে অত প্রায়োরিটি দিচ্ছে না, কারণ তাদের হচ্ছে আসলে ওইভাবে এটাকে মানে গুরুত্ব দেওয়ার মতো তাদের টেন্ডেন্সিটা নাই। তারা আসলে এটাকে যদি বাধ্যতামূলক করা হয়, সরকার যদি বাধ্যতামূলক করে, তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশের সবগুলো স্কুল কলেজে আমাদের এটা করা পসিবল। এবং আমরা যেটা করছি হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিজিবি পিলখানা যতগুলো স্কুল আছে সবগুলোই আমরা মেনটেন করতেছি এবং ওখানে মিনিমাম প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট আমাদের কারেন্টলি প্রত্যেকটা ক্যান্টনমেন্টে প্র্যাকটিস করতেছে। তো এই ক্ষেত্রে আসলে বাইরের দেশগুলোতে অনেক দেশে তো আমরা দেখি যে ডিফেন্স বা এই জিনিসগুলো আসলে তাদের কারিকুলামের পার্ট হিসাবে থাকে এবং প্রতিটা স্টুডেন্টই বাধ্যতামূলকভাবে একটা লেভেল পর্যন্ত শেখে। তো এইটা নিয়ে আসলে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট আরো যারা আছে তাদের সঙ্গে বসে এটাকে কারিকুলামের পার্ট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট হিসাবে ইনক্লুড করা হচ্ছে কিনা? সেই কাজ করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, বাট অ্যাডক কমিটির কোনো কাজই আমি করতে পারতেছি না। সো আমি যে ওইভাবে প্রপোজ করব বা আমার উপরে সিনিয়ররা যদি আমাকে সাপোর্ট না দেয়, আমি তো মন্ত্রণালয়ে যে এটা কাজ আগাইতে পারতেছি না। তো ইতিপূর্বে যখন আসলে মানে বিভিন্ন সময় আগে যারা কমিটিতে ছিলেন তাদের দিক থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা? আমি হচ্ছে সাবেক জেনারেল সেক্রেটারি মাহমুদুল ইসলাম রানা স্যারের সময় ছিলাম। তারা প্রচুর চেষ্টা করেছে, কয়েকবার মন্ত্রণালয়ে গিয়েছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনও করেছে। বাংলাদেশে প্রায় 2 বছর একটা ট্রেনিং হবে, 4টা মার্শাল আর্ট, শুটিং এবং আরও কয়েকটা গেমসের। তো সেই হিসেবে তাইকোয়ান্দো এখন বাংলাদেশে বিকেএসপির মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রেনিং শুরু হয়ে গেছে অলরেডি এবং সেটা চালু আছে। আচ্ছা, বাংলাদেশে কেউ যদি, আমরা তো জানি যে অনেকগুলো স্পোর্টস আসলে সরকার থেকে অফিশিয়ালি বিকেএসপির মাধ্যমে ট্রেন আপ করা হয়, তো তাইকোয়ান্দো কি এইভাবে বিকেএসপির মাধ্যমে ট্রেন আপ করা হয় কিনা? জি, তাইকোয়ান্দো বিকেএসপির মাধ্যমে ট্রেন আপ হয়। বিকেএসপিতে আমাদের ভালো ভালো 3জন কোচ আছে, তারা এই তাইকোয়ান্দোটাকে অনেক ভালো পরিচর্যা করে চালানোর চেষ্টা করতেছে। কিন্তু হচ্ছে যে গভর্নমেন্টের সাপোর্টটা আরও একটু বেশি হলে আমাদের এই খেলাটাকে উন্নয়ন করা আরও বেশি সম্ভব। বিভিন্ন জায়গায় আপনাদের মানে তাইকোয়ান্দো ফেডারেশনের সঙ্গে অ্যাফিলিয়েটেড অনেকগুলো ক্লাব বা প্রতিষ্ঠান আছে বা ব্যক্তি পর্যায়ে আমরা দেখি যে অনেকে বিভিন্ন জায়গায় শেখাচ্ছে আর কি। তো এই যে প্রতিষ্ঠানগুলো আছে এখান থেকে যারা খেলোয়াড় উঠে আসছে তাদেরকে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করা, তাদেরকে আরো ভালো ট্রেন আপ করার জন্য কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা? আমি হচ্ছে নিজেই হচ্ছে আমার একটা ক্লাব আছে বনানী তাইকোয়ান্দো ক্লাব। তো আমি আমার ক্লাবকেই গ্রো করেছি, 1 বছর হয়েছে এটার মেয়াদ। ফেডারেশন থেকে যতই কাজ করতে যাই, যখনই কোনো প্রপোজাল হয়, ফেডারেশনের সেক্রেটারি বা ওনারা ওইভাবে প্রায়োরিটি দেয় না এবং সব ক্লাবগুলোর অ্যাফিলিয়েশনই বন্ধ করে রেখেছে। যে আমরা পেমেন্ট করেছি, মানে আমি নিজে অ্যাডক কমিটি মেম্বার, বাট আমি নিজেও আমার ক্লাবের অ্যাফিলিয়েশনের জন্য জমা দিয়েছি, বাট ফেডারেশন থেকে আমি কোনো চিঠি পাইনি। ওখানে 4 জনকে মিলে একটা কমিটি করা হয়েছে, তারাই সবকিছু কার্যক্রম পরিচালনা করতেছে। বাংলাদেশে রিসেন্ট টাইমে কোনো বড় টুর্নামেন্ট অ্যারেঞ্জ হয়েছে কিনা? রিসেন্ট হয়েছিল 2023 সালে। 23 সালের অক্টোবরে হচ্ছে একটা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অর্গানাইজ হয় এবং হয়তোবা এটাই বাংলাদেশের সর্বপ্রথম আন্তর্জাতিক তাইকোয়ান্দো টুর্নামেন্ট। তারপর 2024 সালে একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে ওইটা ক্যান্সেল হয়ে যায়। ব্যক্তি পর্যায়ে আপনারা যাদের ক্লাবগুলো আছে বা ব্যক্তি পর্যায়ে যারা তাইকোয়ান্দো শিখছে, তারা যখন আসলে বিভিন্ন টুর্নামেন্টে যেতে চাচ্ছে বা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদেরকে কোনোভাবে প্যাট্রন আপনারা আপনার ক্লাব থেকে বা করতে পারেন কিনা? আমার ক্লাব থেকে আমি যখন করি তখন আমি হচ্ছে আমার ক্লাবের কিছু কমিটি আছে, একটা মিটিং হয়। মিটিংয়ে আমরা কিছু ভালো প্লেয়ারদেরকে ওখানে স্কলারশিপ দিই, আমরা বিদেশে নিয়ে যাই, নিয়ে ওইভাবে
পেট্রোনাইজ করে খেলা চালাচ্ছি। কিন্তু এটা যদি গভর্নমেন্ট পর্যায়ে থেকে আরও ফান্ডিং আসতো, আরও সুন্দর করে করা যেত, তাহলে আমরা আরও বেশি অ্যাক্টিভিটি করতে পারতাম, আমরা বেশি খেলায় অংশগ্রহণ করতে পারতাম, আমাদের অনেক বেশি উন্নয়ন হতো। তাইকোয়ান্দো তো আসলে দৈহিক খেলার সঙ্গে সঙ্গে একটা মানসিক বিষয়ও থাকে। জি। তো এই ক্ষেত্রে আসলে একজন তাইকোয়ান্দো প্লেয়ার তার আসলে ডেইলি রুটিন, ডায়েট, মেন্টাল স্টেবিলিটি এগুলোর জন্য আসলে কি কি করেন আপনারা বা কি কি উৎসাহিত করবেন? একটা প্লেয়ারের আসলে একদম পুরা মানসিক থেকে শারীরিক সব কিছুই ডিপেন্ড করতেছে তার ডেইলি খাবার, ডেইলি ঘুম, ডেইলি রেস্ট, ডেইলি প্র্যাকটিস সব কিছুর উপরে। তো ওভারঅল এই পুরাটা একটা স্ট্রাকচারের ভিতরে চলতে হবে। সব প্লেয়ার একরকম না, এক এক প্লেয়ারের এক একটা জিনিস প্রয়োজন। সো সবার আমরা আগে ফার্স্টে তাদের অ্যানালাইসিস করে তাদের টেস্ট করে তারপরে আমরা একটা চার্ট বানাই, ডায়েট চার্ট। সেই চার্টের উপরে তারা হচ্ছে খাবার মেনটেন করে, সেই চার্টের উপরে তারা ফুড মেনটেন করে। তারপরে হচ্ছে তারা ওইভাবে ট্রেনিং করে যে তার কোন ট্রেনিংটা দরকার। যার দরকার কিকে পাওয়ার বাড়ানো, সে কিকে পাওয়ার বাড়ায়। যার দরকার হচ্ছে পাঞ্চে পাওয়ার বাড়ানো, সে পাঞ্চে পাওয়ার বাড়ায়। এভাবে আসলে একটা প্লেয়ারের ডেভেলপমেন্ট তৈরি হয় আস্তে আস্তে। তাইকোয়ান্দো তো এখনো দেখা যাচ্ছে যে মানে যারা ইয়াং জেনারেশন তারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছে, বাট ম্যাসিভ লেভেল এখনো তো অনেকে আসলে তাইকোয়ান্দো, কারাতে বা জুডো এগুলো ডিফারেন্সটা আসলে বুঝতে পারেন না। তো আপনি যদি একটু সংক্ষেপে ব্রিফ করতেন যে তাইকোয়ান্দো আসলে কি কি টাইপের আছে, কাদের জন্য সুইটেবল, কিরকম সময় দেয়া লাগে শিখতে গেলে? তাইকোয়ান্দো হচ্ছে একটা কোরিয়ান মার্শাল আর্ট। এটা তৈরি হয়েছে মানে জাপানিজরা হচ্ছে কারাতে ইনভেন্ট করে। তো কারাতে ইনভেন্ট করা ওয়ার্ল্ড ওয়ারের সময় তারা কোরিয়াতে কারাতে ইন্ট্রোডিউস করে। কোরিয়ানরা তখন এটা শেখার পরে তাদের মনে হয়, যখন তারা স্বাধীন হয়ে যায়, তারা ভাবে যে আমরা এটাকে আরও ডেভেলপ করব। তো তারা এটার ব্যাপারে তাই কারাতেই স্টাডি করতে থাকে, করতে তারা নতুন একটা মার্শাল আর্ট ইনভেন্ট করে এবং সেটার তো নাম দেয় তারপর তাইকোয়ান্দো। তাই মানে হচ্ছে ফিস্ট, কোয়ান মানে হচ্ছে লেগ, অ্যান্ড দো মানে হচ্ছে আর্ট। তাইকোয়ান্দো মানে হচ্ছে আর্ট অফ হ্যান্ড অ্যান্ড ফিস্ট। সো এভাবে তারা একটা আর্ট তৈরি করে এবং এটা প্রতিদিন মডার্নাইজ হচ্ছে, প্রতিদিন স্টাডি হচ্ছে, প্রতিদিন এটার ব্যাপারে রিসার্চ সেন্টার আছে, সব কিছু আছে। এবং এটা কিভাবে এআই ইন্টিগ্রেটেড করা যায় সেভাবে আর কি রিসার্চ চলতেছে। সামনে আমাদের ভার্চুয়াল তাইকোয়ান্দো চলতেছে, আমরা অনলাইনে এখন তো টুর্নামেন্ট করতে পারি, আমাদের ঘর থেকে বেরোতে হচ্ছে না, সবাই ইকুইপমেন্ট কিনে বাসায় বসে ভিআর দিয়ে টুর্নামেন্ট খেলতে পারতেছে। তো তাইকোয়ান্দো ডেভেলপমেন্ট অনেক বেশি হচ্ছে এবং এটার লেভেল হচ্ছে আসলে প্রিলিমিনারি লেভেল বলতে আপনার ব্ল্যাক বেল্ট পেতে হবে। তো ব্ল্যাক বেল্ট পেতে গেলে 10টা বেল্ট পার করতে হয়। প্রত্যেকটা বেল্টে মিনিমাম তার 3 মাস ট্রেনিং ম্যান্ডেটরি, না হলে আসলে বেল্ট গ্রেডিংটা সে ওইভাবে মেনটেন করতে পারবে না। এবং 3 মাস মেনটেন করতে গেলে 3 বছরের মতো সময় লাগে তার হচ্ছে একটা ব্ল্যাক বেল্ট পর্যন্ত যেতে। এরপরে যদি কেউ চায় আমরা আরও ভালো ন্যাশনাল লেভেলের প্লেয়ার হব, ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার হব, কোচ হব, রেফারি হব, তখন আসলে তার তাইকোয়ান্দোটা আরও বেশি প্র্যাকটিস করতে হবে, ডেভেলপ করতে হবে, তার রেফারি কোর্স করতে হবে, ন্যাশনাল লেভেলের কোর্স করতে হবে, ইন্টারন্যাশনাল লেভেলের কোর্স করতে হবে, করে তার লেভেলগুলো আপগ্রেড করতে হবে যাতে সে একটা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যেতে পারে। এবং তারপরে হচ্ছে সেই কারণে তার আরও বেল্ট গ্রেডিংও করতে হবে। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশে ব্ল্যাক বেল্ট হোল্ডার কি পরিমাণ আছেন? বা বাংলাদেশে অ্যারাউন্ড 11,000-এর মতো ইন্টারন্যাশনাল রেজিস্টার্ড ব্ল্যাক বেল্ট হোল্ডার আছে। এর মধ্যে 6 ড্যান আছে 2 জন, আর 5 ড্যান আছে প্রায় 20 জনের মতো, তার মধ্যে আমি একজন। তারপরে লেভেলে 4 ড্যান, 3rd ড্যান, 2nd ড্যান, 1st ড্যান ড্যানের এই মাত্রাটা কত পর্যন্ত হাইয়েস্ট আছে? এই ড্যান লেভেল হচ্ছে 9 পর্যন্ত এবং বাংলাদেশের সর্বোচ্চ 6 ড্যান পর্যন্তই আছে, যেটা হচ্ছে আমাদের সাবেক জেনারেল সেক্রেটারি মাহমুদুল ইসলাম রানা স্যার। তো একজন যখন ছোট বয়স থেকে আসলে তাইকোয়ান্দো শুরু করতে চায় বা আসলে শিখতে চায়, তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, কিভাবে তারা মেইনটেইন করতে পারবে? বা আপনি যেটা একদমই ছোট বয়সে শুরু করেছেন। জি, আমার পরামর্শ থাকবে ছোট বয়স ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট দিস গেম, বিকজ এই সময়টাতে হচ্ছে একটা বডি গ্রো করে, অনেক রকমের চেঞ্জেস আসে। তারা যদি ছোটকাল থেকে এটা ট্রেনিং করে তার জন্য অনেক সহজ হবে ফিউচারে এটা তার রেগুলার ফিটনেস ধরে রাখার জন্য। কারণ একটা বডি মাসল তৈরি হতে অনেক সময় লাগে এবং কিভাবে তৈরি হবে সেই জন্য সে যদি ট্রেনিংয়ের মাধ্যমে সেই মাসলটা তৈরি হয়ে যায়, ছোটোকালে বোন স্ট্রাকচারগুলো তৈরি হয়, তাহলে বড় হলে তার আর কোনো কষ্ট হবে না, সে একদম ফিজিক্যালি ফিটনেস সবসময় মেনটেন করতে পারবে। এই ক্ষেত্রে বাংলাদেশে যদি একটু বলি যে বর্তমানে নারীরাও আসলে স্পোর্টসগুলোতে পার্টিসিপেট করছে এবং অনেক নারীর মধ্যেই আগ্রহ দেখা যাচ্ছে। আমরা ক্রিকেট বলি, ফুটবল বলি, এর বাইরেও বক্সিং বলি, কারাতে বলি, তাইকোয়ান্দো বলি, বিভিন্ন জায়গাতেই তারা আসছেন। তো নারীদের জন্য আসলে এই সেক্টরটা কতটা ওপেন বা তারা আসলে কি পরিমাণ সুযোগ সুবিধা পান? নারীদের জন্য এটা একটা বেস্ট প্লেস আমি বলি, এবং নারীদের এটা মাস্ট শিখতে হবে। এটা কারণ হচ্ছে এই আত্মরক্ষা এবং সাথে সে তার নিজের সেলফ কনফিডেন্স গ্রো,
সে তার সাথে সাথে সে এখানে একটা জবের সেকশনও পাচ্ছে, সে তার ফিউচার গড়তে পারতেছে। তো সব কিছু মিলে ওভারঅল একটা প্যাকেজ। সো এটা মেয়েদের জন্য একদম ম্যান্ডেটরি, আমি বলবো ম্যান্ডেটরি, এবং তারা তাদের নিডসগুলোও এখানে পূরণ করতে পারবে। এই ক্ষেত্রে আসলে যেটা বলেন যে জব সেক্টর বা এরকম, তো জি। প্রফেশনালি আসলে তাইকোয়ান্দোকে নিলে এটা আসলে অ্যাজ এ জব অথবা আর্নিং সোর্স হিসাবে কতটুকু স্টেবল, বা তারা আসলে যারা শিখছে তাদের হাতে কতটা সুযোগ আছে? এখন আমাদের দেশে বিভিন্ন সার্ভিসেস টিম আছে যারা হচ্ছে বেস্ট প্লেয়ার, মানে ট্রেনিং করে তার স্কিল ডেভেলপ করতে হবে, করেতে সে যদি সাফিসিয়েন্ট একটা লেভেলে যায়, তাকে নেওয়ার জন্য আমাদের টিমগুলো অলরেডি রেডি। যেখানে আর্মি আছে, সেখানে আনসার আছে, তারা অলওয়েজ হান্টিং কোথায় ভালো প্লেয়ার আছে, কোথায় ভালো প্লেয়ার আছে। আনসার, আর্মির সাথে বিজিবি, এবং বিজিবির সামনে মেয়ে ইনক্লুড করবে, বিকেএসপি তো অলরেডি মেয়ে ইনক্লুড হয়ে গেছে, এবং ইন ফিউচার আমাদের ক্লাবগুলো তো মেয়ে ট্রেনার দরকার। বিভিন্ন জায়গায় মেয়েদের মানে প্রচুর চাহিদা, এবং তারা আসলে এই ট্রেনিংগুলো যদি করে শিখতে পারে, ইন ফিউচার তারাও একটা মানে জব পাওয়াটা অতটা টাফ না, এখানে খুবই ইজি, কিন্তু তার লেভেলটা ম্যান্ডেটরি লেভেলটা তৈরি করতে হবে। স্পোর্টসম্যানদের ক্ষেত্রে একটা কথা থাকে যে স্পোর্টসম্যানদের আসলে তার নিজের প্লেইং টাইম স্পেন্ডটা আসলে খুব বেশি লং থাকে না, মানে একটা সার্টেন এজের পরে তো আসলে তিনি আসলে কন্টিনিউ করতে পারবেন না। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আসলে যারা এখন একটু বয়স হয়ে গিয়েছে বা রিটায়ার করেছেন খেলা থেকে, জি। তাদের জন্য আসলে ওয়ার্কিং অপরচুনিটি বা বিভিন্ন জায়গায় আসলে তাদের জব অপরচুনিটি কিরকম? যেমন আমি অ্যাজ আ প্লেয়ার, আমি রিসেন্টলি এই খেলা হয়তো বা আমি ন্যাশনাল টিমের থেকে বের হয়ে আসছি, আমি এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলি মাঝে মাঝে, এবং আমার ক্লাবে আমার স্টুডেন্ট আছে, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করে। সেই হিসাবে আমি বলবো যে যারা রিটায়ার করতেছে আহ, তাদের আসলে জব অপরচুনিটি খুবই টাফ, কারণ আমি অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আমি একটা ক্লাব দিতে পেরেছি। তারা সবার পক্ষে সম্ভব না যে ন্যাশনাল লেভেলে লিড করে সে একটা টুর্নামেন্ট, একটা ক্লাব দিবে বা সে একটা আর্নিং সোর্স ব্যবস্থা করবে। সো সেই জন্য গভর্নমেন্টের দরকার ছিল বিভিন্ন জায়গায় জবের অপরচুনিটি বের করা, যাতে আমরা কোচিং লেভেলে বিভিন্ন মানে সেটা কম্পিটিশনের মাধ্যমেই হোক, সমস্যা নাই, কিন্তু সেই অপরচুনিটি এটাই নাই। ইভেন এটা আমি বলতে পারি আমাদের সাবেক খেলোয়াড় দীপু চাকমার ব্যাপারে, সে হচ্ছে সাব গেমসে গোল্ড মেডেলিস্ট পেয়েছে, এবং বাকি যে তিনজন আছে তারাও বিভিন্ন জায়গায় অবহেলিত, তাদেরকে ওইভাবে কোনো জায়গায় হাইলাইট করা হচ্ছে না যে তারা এটা মানে এভাবে তাদের লাইফটা লিড করবে, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সো এই ব্যাপারে আমি বলবো যে গভর্নমেন্ট যদি আমাদের এই ছোট খেলা, যেটা মিনিমাম 200-র উপরে গোল্ড মেডেল আছে আমাদের অ্যাচিভমেন্ট ফেডারেশনের, সো এই ফেডারেশনটাকে তাদের অনেক বেশি নজর দেওয়া উচিত এবং প্যাট্রোনাইজ করা উচিত। কারণ হচ্ছে ক্রিকেট আর ফুটবল ছাড়া বাংলাদেশের অন্য কোনো খেলাকে আসলে আমি যতটুকু জানি মানুষ অতটা চিনে না। রিসেন্টলি আর্চারি উঠতেছে, তাইকোয়ান্দো উঠবে, কিন্তু তাইকোয়ান্দোকে যদি সেভাবে প্যাট্রোনাইজ করা হয়, অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। একদম যারা মানে নতুন হিসাবে শুরু করতে চায় বা আসতে জি। চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? একদম নতুন যারা বেসিক লেভেলে জয়েন করবে, আমার পরামর্শ থাকবে অবশ্যই জয়েন করে ফেলা উচিত, যত তাড়াতাড়ি পারে জয়েন করবে। তারা শিখবে, শেখার পরে তাদের বিভিন্ন লেভেলের অপরচুনিটি তারা নিজেরাই দেখতে পারবে। অনেক জায়গায় তো আসলে দেখা যাচ্ছে তাইকোয়ান্ডো ট্রেনিং এর কথা বলা হচ্ছে, কিন্তু সেটা আসলে ওরকম প্রফেশনাল না, বা জি। যারা শেখাচ্ছে তারা নিজেরাও হয়তো ওরকম ট্রেন্ড বা জি। প্রফেশনাল না, বিভিন্ন ছোট ছোট ক্লাব বা জিম। জি। তো এই অথেন্টিকেশনটা আসলে কিভাবে খুঁজে পাওয়ার উপায়টা কি, যে কে আসলে অথেন্টিক ভাবে শেখাচ্ছে? আমি হচ্ছে কোরিয়া থেকে কোর্স করে এসেছি, মাস্টার লাইসেন্স আছে আমার, ইন্টারন্যাশনাল এক্সামিনার লাইসেন্স আছে। আমি ফেডারেশনে যখন আমাদের অ্যাফিলিয়েশনের ব্যাপারে গিয়েছি, তো আমি যদিও অ্যাডহক কমিটি মেম্বার, বাট আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না অ্যাডহক কমিটি, সো আমি এখানে কোনো কিছু বলতেও পারি না। তো এখানে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন হওয়ার পরেও ফেডারেশন কোনো অথেন্টিকেশনের যাচাই বাছাই করেনি। এটা সেক্রেটারির উপরেই পড়বে, কারণ উনি এখানে সব ক্ষমতার অধিকারী, এবং প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, আপাতত ভাইস প্রেসিডেন্ট বাবলুর উপরেই, ওনাদের দুজনের কারণেই হচ্ছে আসলে আমরা এটা মেনটেন করতে পারতেছি না। এই ক্লাবগুলোকে যাচাই বাছাই করতে হবে, কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না, যারা আসলে মানুষকে ধোঁকা দিচ্ছে সেটা বুঝতে হবে, কারণ এটার কারণে যারা জেনুইন তারা বঞ্চিত হচ্ছে, তারা কাজ করতে পারতেছে না। না, এরকম তো আসলে অফিসিয়াল লিস্ট থাকা উচিত যে এই ক্লাবগুলো জি। অথেন্টিক, আপনারা জি। শিখতে চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। ফেডারেশন এরকম অথেন্টিকেশন করতে পারতেছে না, কারণ ফেডারেশনের মধ্যে হচ্ছে তারা 4 জনকে দিয়ে কাজ করতেছে, 4 জন মানুষ কতটুকু কাজ করবে? তারা শুধু অনলাইনে একটা ওয়েবসাইট তৈরি করতেছে, যে ওয়েবসাইট আগেই বানানো ছিল, বাট তারা এটা ভেঙে চুরে আবার নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছে। সর্বশেষে যদি জানতে চাই যে এখন থেকে 5 বছর, 10 বছর বা 15 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? 5 বছর 10 বছর পরে আমি দেখতে চাই, আমি হচ্ছে যেহেতু এখন কোচিং লেভেলে আছি, আমি এই ক্লাবটাকে আরও ডেভেলপ করতে চাই। আমার বাচ্চা কাচ্চারা ইনশাল্লাহ অলিম্পিকে খেলবে, সেটা আমার টার্গেট থাকবে, কিন্তু অলিম্পিকটা আসলে অনেক বড় স্বপ্ন।
আমি চাই এশিয়ান লেভেল ন্যাশনাল সাউথ এশিয়ান গেমস এবং এশিয়ান গেমসে অন্তত মাস্ট যাতে থাকে। 5 বছরের ভিতরে ইনশাল্লাহ আমার 2টা প্লেয়ার অবশ্যই একটা সাউথ এশিয়ান গেমসে খেলবে। আর একই সঙ্গে আপনি বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের স্পোর্টস নিয়ে স্পেশালি তাইকোয়ান্দো নিয়ে জি। আপনার মানে আশার জায়গাটা কি? আপনি আশা দেখেন কিনা বা কতটুকু জি, দেখেন? অবশ্যই আমি আশা দেখি। আমি এটাতে জন্ম হয়েছি, আমি এটাতে বড় হয়েছি, আমি চাই এটা পুরো পৃথিবীতে ছড়ায় যাক এবং এটা বাংলাদেশের সবচেয়ে টপ একটা খেলায় পরিণত হোক। তো এই আশা দেখলে তো আসলে সম্ভব হচ্ছে না, কারণ আমরা বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছি। বাধা বিপত্তি পেরিয়ে যে আমাদের এটা কাজ করাটা অনেক কঠিন। কিন্তু আমি ভাবছি যে এখন যেহেতু একটা নতুন একটা নির্বাচিত সরকার এসেছে, ইনশাল্লাহ আমরা ভালো একটা ফলাফল দেখব এবং এটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম তাইকোয়ান্দোর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নুরুদ্দিন হোসেনের সঙ্গে, এবং তার কাছ থেকে আমরা জানলাম যে বাংলাদেশের তাইকোয়ান্দোর শুরুটা কিভাবে, বর্তমানে কোন অবস্থানে আছে, তাদের সমস্যাগুলো কি কি হচ্ছে, কি কারণে বাংলাদেশের তাইকোয়ান্দো আরো ফ্লারিশ করার কথা কিন্তু সেখানে বাধা বিপত্তি কি কি পাচ্ছেন, একই সঙ্গে নতুন যারা তাইকোয়ান্দোতে আসতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ কি রয়েছে, তারা কিভাবে কাজ করতে পারে, এই নিয়ে তিনি বিস্তারিত বললেন। সামনের পর্বগুলোতে এরকম আরো অনেককে আমরা আপনাদের সামনে হাজির করবো এবং তাদের কাছ থেকে তাদের মূল্যবান মতামত আমরা শুনবো। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।